যে একজন প্রতিষ্ঠান পরিচালকের যদি তার প্রতিষ্ঠান শৃঙ্খলা ফিরে আনতে হয়, ক্লাসে শৃঙ্খলা ফিরে আনতে হয়, তাহলে একজন শিক্ষক একজন পরিচালকের এই পাঁচটা গুণ থাকা লাগবে। এক নম্বর হলো কৌশল, পরিশ্রম, আন্তরিকতা, হিকমত এবং শক্তি। শক্তির মানটা সবার শেষে, এটার গুরুত্ব পাবে কিন্তু ডিসপ্লিনেরও দরকার আছে, শক্তিরও প্রয়োজন আছে। এটা হলো শৃঙ্খলা। পাঠদানে প্রাথমিকভাবে আমরা তিনটা জিনিস লিখেছি। নাম্বার হলো, এক নম্বর হলো উপকরণ, দুই নম্বর হলো বিষয়, তিন নম্বরে হলো খাতা। খাতাকে আমি উপকরণে দিতে বলতাম, কিন্তু এখানে অন্য জিনিস নিয়ে গেছি, আপনারা এখানে ঢোকাই। দেখেন উপকরণের ভিতরে বই আপনারা পেয়েছেন, বই পেয়েছেন, যাক সিলেবাস পেয়েছেন, এরপরে লেসন প্ল্যান সেটা পেয়েছেন কি? কেন লেসন প্ল্যান কালকে দিনের বিকালে আমি তো কালকে পরিচালকের গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা পান নেই পরিচালকদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ডাউনলোড করা যাবে। আর যাদের ইমেইল নাই, অনেকের ইমেইল নাই, ইমেইলও দিয়েছি, যাদের ইমেইল নাই অনলাইনে পরিচালকদের সাথে ফেসবুক গ্রুপ আছে তো, ইমেইল আমাদের অফিসে দিয়ে দেবেন, অথবা আমাকে কাগজে লিখে দিয়ে গেলেও হবে, প্রতিষ্ঠানের নাম ইমেইল। আচ্ছা আমি দিয়ে আর যারা আমাদের পরিচালকদের গ্রুপে নাই তারা কমপক্ষে আমাকে জানায় দেবে যে স্যার আমার নামটা নেই, আমাকে পরিচালক গ্রুপে অ্যাড করে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি অ্যাড করে দেব। জিয়াল স্যার তো হোয়াটসঅ্যাপ আছে, এখানে আমরা জিয়াল স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে। এই ডায়েরিতে পেলে নার্সারি 1 টু এই 4 ক্লাসে প্রত্যেক দিনে কতটুকু পড়া একজন শিক্ষক দিতে পারে, কতটুকু পড়া নিতে পারে, কতটুকু লেখা দিতে পারে, কতটুকু দিতে পারে, তার পূর্ণ একটা ব্যাখ্যা আছে। এখানে এরকম করে কথা প্রথমে এখানে এক বছরের একটা ভাগ আছে, আপনি 280টা কার্য জীবন আছে। এক এক পরীক্ষার আগে 78 থেকে 79 বা 80 দিন করে আপনি এক এক পরীক্ষার আগে ক্লাসে পাবেন। এরপরে এই সাবজেক্টটার সিলেবাস দেওয়া হয়েছে, এরপরে এখানে 80টা ক্লাস দেওয়া হয়েছে, 50টা বা 60টা ক্লাসে আপনার মৌলিক পড়াটা শেষ করা হয়েছে। শুধু তারিখের জায়গা ফাঁকা আছে, এরকম ছিল শুধু তারিখের জায়গাটা ফাঁকা আছে। মানে যদি রেডি ডায়েরি যাকে বলে, যে ঘটনা আমরা করেছি, আপনারা প্রতিষ্ঠানে চাইলে এটা করে এইভাবে মাঝখান থেকে বাইন্ডিং করে অভিভাবকদের দিয়ে দিতে পারেন। এটা চাইলে পরিচালক নিজে তার শিক্ষকদের পরিচালনা করতে পারেন। 2 নম্বর, প্রত্যেকে যার যার সাবজেক্ট এর ভিতর থেকে আলাদা করে তার সাবজেক্ট তার ফটোকপি করে বছরের শুরুতে দিয়ে দিতে পারেন। চাইলে সমস্ত অভিভাবকদেরও দিয়ে দিতে পারেন, কোনো ঝামেলা নেই। যে ডায়েরি ক্লাসের ভিতরে ডায়েরি লেখা, অফিসে ডায়েরি টাইমে আনা, কেউ পড়াচ্ছে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, 6 মাসের পড়া 3 মাসে, কারণ 3 মাসের পড়া পড়াতে 6 মাস লাগতেছে। শিক্ষক একটা শৃঙ্খলা থাকবে, উনি জানবে যে যাত্রাপুর ক্যাডেটে একটা পড়া শিক্ষকরা একদিনে কতটুকু পরিমাণ দিতে পারতেছে। আমরা আমাদের শিক্ষকরা 6 মাসের পড়া 2 মাসে পড়া শেষ করে দিচ্ছে কিন্তু, অথবা উনি এমন পড়া পড়াচ্ছে যে 3 মাসের তো আমার 1 মাসেও শেষ হচ্ছে না। এই জন্য ওনাকে ব্যালেন্সে রাখার জন্য, শৃঙ্খলা রাখার জন্য আমরা রেডি ডায়েরি দিয়েছি। রেডি ডায়েরি মানে আপনাদের কাজ অর্ধেক সোজা হয়েছে। তা না হলে এর একটা ডায়েরি তৈরি করা, অভিভাবকদের দেয়া, তা না হলে প্রত্যেকদিন ক্লাসে লেখা, শিক্ষকদের ক্লাসের পড়াপড়ি থাকতো না, খালি ডায়েরি লেখালেখিতেই সময় শেষ। এই জন্য এটাকে আমরা লেসন প্ল্যান বলে অথবা ডায়েরি বলেন, এটা আমি আপনাদেরকে দিয়েছি। আমার ডায়েরি লেখাটা অনেক কঠিন, যতবার সাবজেক্ট ডায়েরি গুড আইডিয়া ডায়েরি নিতে হবে। সর্বশেষ একটা ক্লাস রুটিন, এই সব কিছু করলাম কিন্তু আমার রুটিনটা প্ল্যান মতো হলো না। রুটিনটা প্ল্যান মতো হওয়া দরকার। রুটিন আমরা বাইরে দেখিয়েছি, আপনাদের এখানেও দেখাবো যে একটা ভালো রুটিন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা রুটিন করলে আপনার সমস্যা হবে। আপনারা তো বুঝতে পারছেন না। আপনি চিন্তা করবেন আমার মাদ্রাসা প্রথম ঘন্টায় আমি বিসমিল্লাহ করে একদম আরবি সাবজেক্টটা দেব, কিন্তু প্রথম ঘন্টায় আরবি সাবজেক্ট দিলে কি সুবিধা আর কি অসুবিধা এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই জন্য একটা রুটিন কিভাবে করতে হয় তার সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের দেব। তাহলে বই, সিলেবাস, ডায়েরি বা লেসন প্ল্যান, ক্লাস রুটিন, এই কয়টা উপকরণ আমাদের পাঠদান পদ্ধতিকে স্বাভাবিক করার জন্য আগে আমাদের রেডি করে থাকা লাগবে। শিক্ষকের বই সম্পর্কে ধারণা দরকার, সিলেবাসে কোন বিষয় আছে কোন বিষয় নাই, বইতে যা আছে সব পড়াতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা এক প্রতিষ্ঠানে গিয়েছি, যে দেখি
সে পড়াচ্ছে অতে অজু অজু করি নামাজ পড়ি নামাজ শেষে জিকির করি, এটা বাচ্চাদের লেখাচ্ছে। এই বাচ্চারা আমি প্রথম দিন বছরের শুরুর দিন ওকে পড়াচ্ছি তাহলে ও অজু লিখবে কি করে? ও কি বর্গীয় আছে না, না। ওর অসুখ আছে না, নামাজে ম আসছে ওর এখন দন্ত না আসছে, ও আঁকা আছে না, কি এটা তাকে লিখতে দিচ্ছে। গণশিক্ষার বই পড়া। এরপরে ইংরেজিতে দেখতেছি ওরকম এতে আল্লাহ ভাষায় বলা দিয়ে দিছে, এতে আল্লাহ, বিতে বার্ড, সিতে ক্যাট, প্রত্যেকটা শব্দ লিখে দিয়ে। আর ওকে তো শিখে বলে এবিসি, তা ওর শব্দ লিখতে কি করে? ও তো অক্ষরই আসে না। এই জন্য বইতে আবার ফোন করলে আমাদের পড়ালেন আপনাদের বইতে আছে। যখন কেউ একটা বই পড়ে সে অনেক কিছু সাধারণ চিন্তা ভাবনা করে করতে হয়, কিন্তু এইটাকে গাইডলাইন করবে টপিক করবে সিলেবাস, আর এটাকে পরিপূর্ণভাবে গাইডলাইন করবে লেসন প্ল্যান। বই দেখলে আপনি পুরো লেখাপড়ার একটা ধারণা পাবেন, সিলেবাস দেখলে কতটুকু পড়াতে হবে, প্রশ্ন কাঠামো কি হবে, মানবন্টন কি হবে তার ধারণা পাবেন। আর লেসন প্ল্যান দেখলে একদিনে একটা সাবজেক্টে ওই বয়সী একটা ছোট্ট শিশুকে তার বয়স মেধা বিবেচনায় কতটুকু পড়া দেয়া যায়, কতটুকু পড়া সে 4-5টা সাবজেক্টে করে এনে আমাকে দিতে পারবে, তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন। এই জন্য শিক্ষকরা আমরা বই দেখি না, শীতের পড়াবো আমরা কি বই দেখি, ওই ক্লাসে পড়াই দেবো, ক্লাস রুটিন এটা তো আমি দেখাবো। বিষয় দেখেন, বিষয় পেলে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এখানে আমি 5টা ক্লাসের নাম লিখছি। তো এই পেলে নার্সারি এই 2 ক্লাসের পাঠদান পদ্ধতি এক, সাধারণত একটু পার্থক্য সব জায়গায় বলেছি প্রায়। পেলে নার্সারিতে এই বিষয়ের যতগুলো বিষয় আছে সাবজেক্ট আছে এর পাঠদান পদ্ধতি এক। প্রথম আর দ্বিতীয় সেট এই 2 ক্লাসের পাঠদান পদ্ধতি সেম, একদম এখন পার্থক্য নেই। তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3 ক্লাসের পাঠদান পদ্ধতি, প্রশ্ন কাঠামো সবকিছুই এখন। এখন প্লে নার্সারিতে কয়টা সাবজেক্ট একটু দেখালাম না, যে মৌলিক সাবজেক্ট প্লে নার্সারিতে 4টা, 1 2 তেও 4টা, 3 4 5 এ 6টা বা 7টা। প্লে নার্সারির ওই 4টের ভিতরে বাংলার ভিতরে কি আছে, ইংরেজির ভিতরে কি আছে, এই সবগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এই প্লে নার্সারি পাঠদান পদ্ধতি একরকম কি সেটা আপনাদের সংক্ষিপ্ত দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমরা অনেকে আছে এই সব কাজগুলো করি, কিন্তু এই খাতা আমাদের কোনো খেয়াল নেই। চিন্তা করি কি খাতা ঝামেলা করবো না, ওই কোনো যেখান থেকে পারে সেখান থেকে খাতা লিখি, যার ফলে কারোর খাতা নাই, কারোর আছে বাজারে 5 টাকার খাতা, কারোর কাছে 10 টাকার খাতা, কারোর কাছে রাফ খাতা, কারোর কাছে ওর আব্বু ডাক্তারি কোম্পানিতে চাকরি করে তার পেয়ার, ঠিক আছে, নানা তারা, কারোর খাতা হারায় যায়, কারোর খাতায় বাদাম খায়, কারোর খাতায় ভাকরিয়ালা নিয়ে যায়, একটা অস্থির অবস্থা। আমাদের খাতা দেওয়ার দরকার নেই, কিন্তু তারপরেও আপনি আপনার প্রতিষ্ঠানের বাচ্চাদের লেখা শৃঙ্খলার জন্য একটা খাতা নির্দিষ্ট করে দিন। আপনারা ড্রেস কেন করেন, যে 10টা বাচ্চাকে 15 রকম যেন না দেখা যায়, শেষে দেখবেন যে একদিন ওর নানা বাড়ির ড্রেস পরে আসছে, একদিন ঈদের দিনে ড্রেস পরে আসছে, একদিন দেখবেন ফুটবল খেলার ড্রেস পরে চলে আসছে, স্যান্ডেল কিনতে গায়ে ব্যাগ ঘাড়ে। এই শৃঙ্খলার জন্যই তো ড্রেস করে, সুন্দর দেখাবে, বাচ্চারা সব একটা এসে আসবে, এই জন্যই কিন্তু প্রতিষ্ঠান কিন্তু খালি লেখাপড়ার নাম না, প্রতিষ্ঠানের মৌলিক শিক্ষাটা কিন্তু শৃঙ্খলা এবং নেতৃত্ব। তা না হলে তো সবাই বাড়িতে বসে রবীন্দ্র হতে পারত, কিন্তু এই প্রতিষ্ঠানে এই জিনিসগুলো শিক্ষা দেয়, শৃঙ্খলা শিক্ষা দেয়, নেতৃত্ব শিক্ষা দেয়, তার পাশাপাশি পাঠটা। এই জন্য খাতা আমাদের কাছে 2 রকম খাতা আছে, একটা হস্তলিপি খাতা, একটা সিডব্লিউ ফাঁকা খাতা। হস্তলিপি খাতা বাংলায় 2টো খাতা আছে, একটার ভিতরে বর্ণ লেখা, এটা হস্তলিপি বাংলা 1, আর হস্তলিপি বাংলা 2 এর ভিতরে বাক্য লেখা। আর হস্তলিপি ইংরেজির ভিতরে 2টো খাতা আছে, একটা খাতা শুধু পেলের শিক্ষার্থীদের জন্য, আর একটা খাতা নার্সারি থেকে উপরের শিক্ষার্থীদের জন্য প্যাসের হাতের লেখা, কারসিভ লেখা। তাহলে ইংরেজিতেও 2টো খাতা আছে। এরপর আরবিতে একটা হস্তলিপি খাতা আছে। তাহলে হস্তলিপির ভিতরে বাংলা 1 2 আছে, তাহলে ইংরেজি হস্তলিপির ভিতরে ইংরেজি হস্তলিপি পেলে আছে, কারসিভ আছে, আর আরবি হস্তলিপি আছে। সিডব্লিউ ভিতরে প্রথমে 4টে খাতা, একটা হলো বাংলা, একটা ফাঁকা খাতা কোষিটা না। গণিতের ভিতরে 2টো খাতা, 3টে খাতা আছে, 2টো বলেছি, 3টে খাতা আছে গণিতের ভিতরে। একটা হলো গণিত পেলের জন্য, যে হালকা করে ঘর করা, ডট খাতা আমরা বলি, তো এর একটা খাতা আছে। 2 নম্বরে একটা ছোট্ট খাতা ফাঁকা আছে, আর 3 নম্বরে একটা বড় খাতা
ইংরেজিতে একটা ফাঁকা খাতা আছে, আরবিতে একটা ফাঁকা খাতা আছে। একজন পরিচালকের অথবা শিক্ষকদের সামনে যদি এগুলো রেডি না থাকে, এগুলো কিন্তু এখনই রেডি করতে হবে। আপনি যদি চিন্তা করেন ঠিক আছে জানুয়ারি মাস ক্লাস শুরু হোক, আমাদের প্রতিষ্ঠানগুলোতে 1 তারিখে বই দেওয়া হয়, 2 তারিখে ক্লাস শুরু হয়, একদম পুরো ক্লাস হয়। এমন না যে 2 তারিখে 2 পিরিয়ডে ছুটি হবে, 3 তারিখে 5 পিরিয়ডে ছুটি হবে, তারপরে 6 তারিখে টিফিন পর্যন্ত হবে, এরপরে 10 তারিখের পরে পুরো ক্লাস শুরু হবে, এমন না। 2 তারিখ থেকেই পরিপূর্ণ ক্লাস হয়। তবে হ্যাঁ, আমরা 8 তারিখ বা 9 তারিখের পরে আমরা আবার এই পড়াটা একটু পিছনে আসি, কারণ এই সময় কিছু নতুন শিক্ষার্থী ভর্তি হয়, কিছু বাচ্চারা একদম পুরোপুরি রেডি হয়ে পারে না। কিন্তু গাড়িটা আমরা পুরো চালাই দিই কোন কারণে? যারা এই মুহূর্তে নানু বাড়ি, দাদু বাড়ি, খালা বাড়ি, শিক্ষা সফর, কক্সবাজার বিভিন্ন জায়গায় আছে, তারা যদি এই খবরটা কল করতেই পেয়ে যায় পুরো ক্লাস হচ্ছে 8 ঘন্টায়, তাহলে এই 4-5 দিনের ভিতরে সব সাথে চলে যাবে। এরপর 10 তারিখ থেকে যা হবে এটা আর পিছনে আসবে না, পুরো লেখাপড়া চলবে। তাহলে এইটুকু সম্পর্কে কি আমরা মোটামুটি বুঝতে পারলাম? তাহলে এইটা আপনি বুঝতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে আর শৃঙ্খলা আনার জন্য শিক্ষক পরিচালকের কৌশল জানা লাগবে, সর্বোচ্চ পরিশ্রম করা লাগবে। মনে করেন আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আমার পাঞ্জাবি ভাঁজ পড়বে না, চকের গুঁড়া লাগবে না আমার গায়ে, আমার কালো জামা সাদা হবে না, গলা ভাঙবে না, ঠিক আছে, আমি একটু ঘেমে যাব না, আর বাচ্চাকে ক্লাস খুব শান্তিতে করে আসবো, এটা কিন্তু সম্ভব না। এই জন্য আপনাকে কৌশল পরিশ্রম দুটোই হবে। আন্তরিকতা সর্বোচ্চ পর্যায়ে না হলে প্রতিষ্ঠান পরিচালক আমাকে যতই সিসি ক্যামেরার সামনে রাখুন কাজ হবে না। উনি দেখবে যে আমি কঠিন করে পড়াচ্ছি, ক্যামেরায় অনেক কিছু দেখা যায় কিন্তু আসলে হচ্ছে না গোড়ার ডিম। ঠিক আছে, এই জন্য সিসি ক্যামেরা আপনার যাই হোক, আন্তরিকতা আমাদের বড় সম্পদ। আন্তরিকতার সাথেই পাঠদান করাতে হবে। আন্তরিকতা যদি থাকে আপনি এই ফিল্ডে টিকে থাকতে পারবেন, আর আন্তরিকতা যদি না থাকে তাহলে আপনি এই ফিল্ডে টিকে থাকতে পারবেন। দেখমাত্র লাগবেই, এরকম বলাই লাগে না। আর এই সাইডের পাশাপাশি শক্তিও দরকার আছে, পাওয়ার কাজে লাগে। প্রতিষ্ঠান পরিচালনা শৃঙ্খলা আনতে গেলে প্রতিষ্ঠান প্রধানের পাওয়ার লাগে, প্রতিষ্ঠান প্রধানেরও লাগে, শিক্ষকদেরও ক্ষেত্র অনুযায়ী লাগে। ঠিক আছে, পাওয়ার একটা ভিন্ন জিনিস। এটা যখন পাওয়ার থাকবে না তখন বুঝবে, থাকতে বোঝা যায় না। তো যখন পাওয়ার না থাকে তখন বোঝা যায় যে পাওয়ারের কি জিনিস। এজন্য গোড়া শক্ত হওয়া দরকার। গোড়া শক্ত হলে প্রতিষ্ঠান, আমরা যারা বাকিরা সাধারণ শিক্ষক হিসেবে থাকি, আমরা আমাদের ওই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে কিন্তু প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিবেশ পাঠদান সব কিছু ঠিকঠাক থাকবে। এজন্য পাওয়ারের প্রয়োজন আছে। বাকি যা নাই সব রেডি করে শিক্ষক রেডি করবে। এখন সংক্ষেপে ক্লাস রুটিনটা আমি একটু দেখাবো, দেখানোর পরে অফিস ম্যানেজমেন্ট নিয়ে কথা হবে। শ্রেণী পিরিয়ড, এই প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড। প্রথম পিরিয়ড 35 থেকে 40 মিনিট, দ্বিতীয় পিরিয়ড কমপক্ষে 30 মিনিট। 30 মিনিটের কম আর কমানো যাবে না, 30 মিনিটের কম কোনোভাবেই কমানো যাবে না। বিরতি 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, এইখানে জেনারেল ক্লাস হবে, বাংলা, ইংরেজি, গণিত, ইংরেজি, বাংলা, গণিত, গণিত, বাংলা, ইংরেজি, যেমন ইচ্ছা শিক্ষক এই অনুযায়ী আপনি করাবেন। এখানে খেয়াল করতে হবে এই বিরতির পরে এই ক্লাসের সবথেকে আরবি হবে। কি হবে? আরবি হবে। এই আরবি ক্লাস কমপক্ষে 50 মিনিট, 50 মিনিটের আরবি ক্লাস কমপক্ষে। আর শেষে দোয়া মাসলা ক্লাস হবে, এখানে আপনার 30 মিনিট। শীতকালের ক্লাস 9টায় শুরু হবে, গরমকালের ক্লাস 8টায় শুরু হবে। ঋতু ভেদে 8টা থেকে 8:30, ঠিক আছে, হতে পারে স্বাভাবিকভাবে। তাহলে প্রথম ক্লাস 35 থেকে 40 মিনিট, 30 মিনিট, 30 মিনিট, 15 থেকে 20 মিনিটের একটা বিরতি। এরপরে আরবি ক্লাস কমপক্ষে 50 মিনিট, আরবি ক্লাস 50 মিনিট, আরবি ক্লাস 50 মিনিট, আর দোয়া মাসআলা ক্লাস 30 মিনিট। আরবি ক্লাস এখানে না দিয়ে এখানে কেন দিলাম? যে আমাদের যেহেতু স্কুল অথবা ক্যাডেট মাদ্রাসা, কিন্ডারগার্টেন যাই বলেন না কেন, যে আমার ক্লাস 1 বা 2 তে স্কুল থেকে একটা শিক্ষার্থী এসেছে কিন্তু সে আরবিতে 0। এখন এইখানে আমার যে শিক্ষার্থীরা আরবি পড়বে তারা নাজেরা পড়বে। এই ক্লাসের ভিতরে যদি আমি তাকে আরবি পড়ানোর চেষ্টা করি, আলিফ বা হবে না। একে যদি আমি নাজেরার বই দিই তাও হবে না। এই জন্য এই 3টে ক্লাস হবে শ্রেণী ভিত্তিক, আর ওই 2টে ক্লাস হবে গ্রুপ ভিত্তিক।
এই 3টে ক্লাস হবে শ্রেণী ভিত্তিক, আর ওই 2টো ক্লাস হবে গ্রুপ ভিত্তিক। এইখানে সে ক্লাস 1 এ জেনারেলটা পড়তে পারে, কিন্তু আরবিতে সে যদি কিচ্ছু না পারে তাহলে সে আরবি পেলে। এইখানে সে ক্লাস 4 এ পড়তে পারে, কিন্তু সে অক্ষর চেনে, তাহলে সে আরবি না জানে। টিফিনের পরে তার অভিভাবককে আর শিক্ষার্থীকে বলা হবে, টিফিনের পরে তার অভিভাবক টিফিনের পরে বলা হবে যে টিফিনের পরে বলা হবে যে আপনার সন্তান ক্লাস 1 এর 2 তে অথবা নার্সারিতে যে আরবি ক্লাস করবে, ওখানে আপনি 2 মাস খেলা করে মাদ্রাসা ছুটি হয়ে যাবে। যদি এইভাবে করা তাহলে একটা ব্যালেন্স হবে, ওই একটা টাইম দেখাতে ওই বাচ্চারা উঠে আসবে, আর তা না হলে ওকে ওই ক্লাসে ফেলে দিলে আর কোনো কাজ হবে। তো আমরা এইভাবে আমাদের প্রতিষ্ঠানে একটা সুন্দর রুটিন করবো। খেয়াল করবো, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থেকেই তার সাবজেক্ট। একজন শিক্ষক নতুন হতে পারে, কিচ্ছু আসে যায় না, কিন্তু তার যোগ্যতাটা বড় জিনিস। একজন 17 বছর বাংলা পড়াচ্ছে, তার বাংলার বেসিক কি এটা সে সমস্যা কি? আমি নতুন একজন শিক্ষক যদি বাংলা ভালো পেয়ে যায়, তাকে দিতে তো আমার কোনো সমস্যা নেই। আমার খেয়াল করতে হবে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি আপনি না দেন, যোগ্যতা অভিজ্ঞতা দুটোরই প্রয়োজন আছে, কিন্তু যে একদম নতুন তাকে কোনোদিন আপনি যদি তাকে সুযোগই না দেন, তাহলে তার অভিজ্ঞতা হবে কোথা থেকে? আমি বলে না ও পড়াইতে, তাহলে ওরা খালি গাউন দিয়ে রাখে, ওরা খালি ঘুরায় তুলেতে ঘন্টা, ও পড়াই নেই, তাহলে কোনোদিন জুনিয়র কোনোদিন সিনিয়র হতে পারবে? ওর কোনোদিন অভিজ্ঞতা হবে? একজন ইংরেজিতে মনে করেন মাস্টার্স কোর্স, অথবা তার ইংরেজিতে আলাদা কোনো এক্সট্রা কোনো বেসিক আছে, আর একজনের বেসিক নাই কিন্তু সে 10 বছর পড়াচ্ছে। হ্যাঁ, যে 10 বছর পড়াচ্ছে তার এই পাঠদান পদ্ধতি সম্পর্কে খুব ভালো ধারণা আছে, কৌশল সে জানে। তাহলে আমার প্রতিষ্ঠানকে সামনে অগ্রসর করার জন্য মূলত নতুন শিক্ষককে আমার দায়িত্ব দিতে হবে, আর পুরাতন শিক্ষককে দিয়ে তাকে প্রশিক্ষণ করাতে হবে। যে আপনি দীর্ঘদিন ক্লাস 3 বা 4 বা 5 এর ইংরেজি আপনি পড়াচ্ছেন, তাহলে এই ক্লাসে কতদিন আপনি মূল বই পড়াবেন, কখন গ্রামার পড়াবেন, কখন আপনি এই সাবজেক্ট কম্পোজিশনে আসবেন, এটা আপনি ভালো জানেন। আপনার শিক্ষার্থীরা কিভাবে ধরতে পারবে এটাও আপনি ভালো জানেন। নতুনকে আপনি বোঝান, প্রয়োজনে সে ক্লাস নিক, আপনি তাকে দেখেন, অথবা আপনি ক্লাস নিচ্ছে আপনার সাথে থাকুন, 2 মাস 4 মাস পর তাকে ছেড়ে দিয়ে আপনাকে সরাই দিন। কিন্তু আপনি যদি বলেন যে না, যোগ্যতা যতই থাকুক হবে না, এই স্যার আমাদের 10 বছর পড়ায়, উনি 10 বছর পড়ায়, প্রতিষ্ঠানের সামনে যাবে না। আপনি যে কোয়ালিটিপূর্ণ শিক্ষক চাচ্ছেন কোনো দিন হবে না, বরং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একটা সময় হারায় যাবে। কেন? সে দেখবে তার মেধার কোনো মূল্যায়ন নেই, তার যে ভালো যে একটা কাজ করবে এ ধরনের কোনো স্বীকৃতি আপনার প্রতিষ্ঠানে নেই। এই জন্য যোগ্যতম ব্যক্তিকেই তার সাবজেক্ট দেওয়া উচিত। ক্লাস 1 এর 2 তে আমাদের যে অঙ্ক, এগুলো কোনো অঙ্ক কথার কথা, কিন্তু এই অঙ্কগুলো অধিকাংশ প্রতিষ্ঠানে আমাদের করে দিতে হয়। কেন করে দিতে হয়? কেন করে দিতে হয়? তার অর্থ হলো যে কোনো শিক্ষক আপনার প্রতিষ্ঠানে প্রস্তুত নাই, তাহলে আমরা যখন একজন জেনারেল শিক্ষক নিই আমরা কি দেখে নিই? আমরা কি তার কাছে বাংলা পড়ার, বাংলা ব্যাকরণ এই সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করেছি যে আপনি বাংলা পড়েন, দেখে আপনার বাংলা পড়াটা আমরা একটু শুনি, অথবা আপনি ইংরেজিতে আপনার কি যোগ্যতা আছে? আমাদের প্রশ্ন করা লাগে না, একজনের উপরে ছেড়ে দিলে তার থেকেই বোঝা যায় যে আসলে তার যোগ্যতার লেভেলটা কোথায়। ঠিক আছে না? তাহলে আমরা প্রশ্ন করলে তো ভালো, আর না করলে আমরা এগুলোই নিই। আমরা 3, 4, 5, 6, 7 এর অঙ্ক বইতে যে অঙ্ক, সেই অঙ্ক থেকে আমরা অঙ্ক নিই। বেসিকটা কিন্তু এখানে 6 থেকে 8, 9, 10 এর ভিতরেই কিন্তু বেসিক। যার এই লেভেলটা খুব ভালো তার সব লেভেল ভালো, যার এই লেভেলটা ভালো না তার নিচের দিকে একটু ভালো হতে পারে, কিন্তু তার উপরে আর ভালো হবে না। এই জন্য শিক্ষক, জেনারেল শিক্ষক নেওয়ার আগে এটা দেখার দরকার। আমরা কি করি যে না হয়তো বাংলা পড়তে পারে, তাহলে এ 5 পর্যন্ত পড়াতে পারে, বাংলা পড়তে পারলে 5 পর্যন্ত পড়াতে পারবে না। এই জন্য বিষয় শিক্ষকের খুব বেশি গুরুত্ব। কারণ কি, যে একটা কওমি মাদ্রাসায় কিন্তু একজন জেনারেল অভিভাবক এসে এখানে ইংরেজিতে খুব ভালো শিক্ষক আছে কিনা এটা খুঁজবে না, যতই বাংলা অঙ্ক ইংলিশ থাকুক এটা খুঁজবে না। কিন্তু আমাদের মতো ছোট্ট প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন হলেও এখানে কিন্তু একজন সচেতন অভিভাবক এসে খুঁজবে যে আপনার ইংরেজিটা কে পড়াবে, তার উচ্চারণগুলো কেমন, সে ইংরেজিতে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে কিনা, কতটুকু তার লেখার যোগ্যতা আছে, তার উচ্চারণটা কেমন, গণিতে তার কতটুকু দক্ষতা, সে কোন সাবজেক্টে সে অনার্স মাস্টার্স করেছে। এখন কিন্তু একটু শুনি আমি বললাম যে না, ওই একজনকে নিয়ে থেকে বাংলা পড়তে পারে, যেটা আশানুরূপ কোনো উত্তর হবে। বাংলা পড়তে তো মেলা মানুষ পারে, দোকানদারও পারে, 5 পর্যন্ত পড়ে 4 দোকান দিচ্ছে, বাংলা পড়তে পারে। এই জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষককেই তার সাবজেক্ট দেবে। হ্যাঁ, আপনি এই বছর চাচ্ছেন না, দিন না, তাকে 1 বছর সিনিয়রের সাথে রাখেন,
কিন্তু আপনার টার্গেট থাকুক যে যোগ্যতম ব্যক্তিকেই তার জায়গায় দেবে। তার মানে এই না যে ওনার সাবজেক্টটা চলে গেল উনি বিশাল অপমানিত হবে। আমাদের এই পরিবর্তনটা শেষটা ভালো হয় না। আমরা যখন কোনো একজন শিক্ষককে একটা সাবজেক্ট চেঞ্জ করবো তখন ওই পদ্ধতিটা ভালো হয় না, তার কারণে উনি কষ্ট পায়। কি করি? যে হয় তাকে অপমান করি, অথবা তাকে আমরা এমন একটা জায়গায় আটকাই দিই যে সে কথা বলা, নিজে কিছু প্রকাশের আর সাহস পায় না। এটা সিস্টেমে পড়ে গেছে। একটা উনি কিছু বলতে পারে, ঠিক আছে তাই ওকে এই সাবজেক্টটা বলাম, তার এই সাবজেক্ট দিয়ে দেবো। তাহলে সে এই প্রতিষ্ঠানে পুরো অবস্থা পড়ালো, তার কোনো ত্যাগ কোনো কিছুই আমরা সম্পূর্ণটা অস্বীকার করে তার 16-17 বছরের সব কিছুকে মানে শেষ করে দিয়ে তারা অপমানিত করে এরপরে সাবজেক্ট আরেকজনকে দিলাম। কারণ এই কাজটা একটু ভালোভাবে করা যেত না? যে স্যার আপনি 15 বছর পড়াইছেন বা 10 বছর পড়াইছেন, আলহামদুলিল্লাহ ভালো, আমরা একজন ভালো শিক্ষক পেয়েছি, এখন আপনি তাকে আপনার ছেলের মতো ক্লাসে নিয়ে আপনি যে কৌশলে শেখান তাকে একটু শেখান। আপনার এখন বয়স হয়েছে, আপনাকে চাচ্ছি যে আমরা আস্তে আস্তে এখন এমন কিছু সাবজেক্ট দেবো যাতে আপনার পরিশ্রম এবং কষ্ট কম হবে, অথবা ঘন্টা কমায় তাকে সম্মান যথাযোগ্য দেবো। প্রশাসনিক একটা দায়িত্ব নিয়ে বসাই দিই যে আপনি বাচ্চাদের এই শৃঙ্খলা বা এই ছবি ছটার কাজে করবেন আপনার এই ঘন্টায়। ইজ্জত দেবো সর্বোচ্চ পর্যায়ে, আবার ওই সাবজেক্টে আরেকজনকেও দেবো, কিন্তু সে কোনো কষ্ট পাবে না। অথবা যাকে দেবো তাকে বলবো যে আপনি তার কাছে ক্লাস করবেন বা তার সাথে থাকবেন, কিন্তু আপনি তার ছাত্রের মতোই থাকবেন, তার কাছ থেকে শিখবেন, তাকে মেনে গুলো চলবেন, 1 বছর পরে কিন্তু এই সাবজেক্ট আপনার পড়াতে হবে। বিষয়টা এমন হওয়া দরকার না, কিন্তু আমাদের কিন্তু এরকম মোটেও হয় না। এরপর একজন শিক্ষক যখন চলে যাবে তখনও তাই না। সাধারণ শিক্ষকরাও পরিচালকের সাথে সম্পর্ক নষ্ট করে মাদ্রাসা শেষ করে দিয়ে তারপরে যায়, আর যে পরিচালক থাকে সেও সিস্টেমে ঢুকতে যায়, খালি সিস্টেম। কি করে সিস্টেমে ফেলে অপমান, বেইজ্জতি, লাঞ্ছিত, বদনাম দিন একটা লক্ষ্য বের করে দেয়। সাধারণ শিক্ষকও সর্বোচ্চ প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করে, আর যে যায় তাকেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেইজ্জতি করে দেবে। এইটা ভালো হওয়া দরকার। এইটাই কেবল আমাদের ভালো হচ্ছে না, আমার মানুষের লাগছে। এইটা কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করি। এটা ভালো রুটিন করতে হবে।